তোমাদের সৃজনশীল প্রশ্ন 2, এখানে আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণের মধ্যে আছি। এটা 2022 সালের পরীক্ষার্থী তোমরা, তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী এটার অ্যাসাইনমেন্টও আসবে। প্রথম থেকে শুরু হয়েছে, তা আমরা একটু অ্যাডভান্সই হয়ে গেছে, তাই না? তাহলে অ্যাসাইনমেন্টের কারণে একটু রিভিশন হয়ে যাবে। আর যেখানে যেখানে অসুবিধা হয় আমি দেখাই দিব। অবচয়ের জন্য আমরা তো অবচয় যখন হিসাবভুক্ত করব, সে অবচয়ের পরিমাণটা বের করতে হবে। তারপরে যদি অবচয়ের হার দেওয়া না থাকে, হারটা বের করতে হবে। আর যা যা চাবে আমরা সেভাবে করবো। তারপর মিস্টার ছানি 2017 সালের 1 জানুয়ারি তারিখে 3,25,000 টাকা মূল্যের একটি আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 25,000 টাকা। মিস্টার ছানি প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বই বন্ধ করেন এবং ক্রমহ্রাসমান যে পদ্ধতি তে অবশ্যই ধার্য করেন। কে শব্দটা লাগাই দিই। প্রথম 2 বছরের অবচয়ের তালিকা প্রস্তুত করো। প্রথম 2 বছরের জাবেদা প্রস্তুত করো। প্রথম 2 বছরের অবচয় খরচ হিসাব ও আসবাবপত্র হিসাব প্রস্তুত করো। তাহলে এখানে অবচয় ধরতে হলে আমাদের অবচয়ের হার বের করতে হবে। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। ভগ্নাবশেষ মূল্য বাদ না দিয়ে অবচয় মোট মূল্যের পরে ধরতে হবে। এখন অবচয়ের হার বের করার জন্য কি ফর্মুলা ব্যবহার করব আমরা? কি সূত্র ব্যবহার করব বলো? একশো পার্সেন্ট ইন্টু 2 ভাগ আয়ুষ্কাল। 100% ইন্টু 2 ভাগ আয়ুষ্কাল। 100% 2 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করলে 40% হয় অবচয়। তাহলে আমরা অবচয়ের তালিকাটা দেখি ক নম্বর। এটা তোমরা হয় স্ক্রিনশট দাও না খাতায় লিখে নাও। প্রথমে তারিখ, প্রারম্ভিক মূল্য অর্থাৎ আসবাবপত্র কেনার যে মূল্য সেইটা, অবচয়ের হার 40%। দেখো আমি নিচে একটা নোট দিয়ে দেখাইছি অবচয়ের শতকরা হার। শতকরা হবে, এখানে একটা বানানটা ঠিক করে দিই। শতকরা হার, এই যে আমাদের যে সূত্র 100% ইন্টু 2 ভাগ 5, আয়ুষ্কাল হলো 5 বছর। 100 দিয়ে 5 দিয়ে ভাগ দিলে 20, 2 দিয়ে গুণ করলে 40%। অবচয়ের হার হলো 40%। তারপরে এই তালিকাটা দেখো, কলাম আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই তালিকার মাধ্যমে অবচয় বের করা যায়। তালিকার মাধ্যমে অবচয় বের করলে ক্রমহ্রাসমান এটা সুবিধা হয়। তারিখ প্রত্যেক বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বই বন্ধ করা হয়। এখানে
2017 সাল হলো প্রথম বছর, আর 18 সাল হলো দ্বিতীয় বছর। প্রথম 2 বছর বলতে 17 সাল আর 18 সাল। এবং অবশ্যই তারিখ লিখতে হবে 31 ডিসেম্বর। এই 25,000 টাকা ভগ্নাংশের মূল্য বাদ যাবে না। যখন সরল রৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হবে তখন বাদ যাবে। এখন তালিকায় আমরা প্রথম হলো 6টা কলাম থাকবে আর রো থাকবে 3টা। তারিখ, প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, অবচয়, পুঞ্জীভূত অবচয়, ক্রমহ্রাসমান জের। 31/17 আমাদের প্রারম্ভিক মূল্য মানে ক্রয় মূল্য 3,25,000। এই 3,25,000-এর 40% অবচয় 1,30,000 অবচয়ের হারে। এই প্রথম বছরের অবচয় যেটা হবে সেটাই পুঞ্জীভূত অবচয়, মানে মোট অবচয় 1,30,000। এই 1,30,000 পুঞ্জীভূত অবচয়টা বাদ দিতে হবে এই 3,25,000 থেকে। 3,25,000 থেকে বাদ দিলে আমরা পাচ্ছি 1,95,000। দেখো তো মশাগত চেষ্টা করছি। তাহলে এখানে 3,25,000-এর পরে 40% 1,30,000 এটা পুঞ্জীভূত যাবে। আর এই পুঞ্জীভূত অবশ্যই সবসময় তোমাকে বাদ দিতে হবে এই 3,25,000 থেকে এই 1,30,000 বাদ দিয়ে এখানে ক্রমহ্রাসমান জের। এই ক্রমহ্রাসমান জের যেটা হলো এটা আবার তোমাকে নিয়ে আসতে হবে পরের বছরে। অর্থাৎ লাস্টের যে টাকাটা অবশ্যই বাদ দিয়ে আসবে এটা পরের বছরে আসবে। কারণ এখানে হচ্ছে অবশ্যই বাদ দেওয়ার পর যে টাকা থাকে সেই টাকার কোনো পরের বছর অবশ্যই থাকে। তাহলে এখানে দেখো এখন আসলে 1,95,000-এর উপর 40%। 1,95,000-এর 40% 78,000 টাকা অবচয়ের হারে। অর্থাৎ এই 1,95,000-এর উপর 40% বের করবা ক্যালকুলেটর দিয়ে 78,000 টাকা আসবে। তাহলে এই 78,000 টাকাও এর ভিতরে যাবে আর আগের বছরের অবচয়টাও এখানে আসবে। তার মানে 1,30,000-এর সঙ্গে 78,000 যোগ করে এইটা হবে পুঞ্জীভূত অবচয়। যে পুঞ্জীভূত অবচয় মানেই যে বছর অবচয় বের করবা তার আগের বছরে পুঞ্জীভূত অবচয়ের ঘরে যে টাকা থাকবে তার সঙ্গে যোগ করে দিবা। তাহলে 1,30,000 আর 78,000 এই দুটো একসঙ্গে যোগ করে বসাতে পারো, অথবা 1,30,000-এর সঙ্গে 78,000 যোগ করে বসালে এই 2,08,000 টাকা আবার বাদ দিবে ওই 3,25,000 থেকে। বাদ দিয়ে এখানে আসবে 1,17,000, অথবা এই 1,95,000 থেকে এই 78,000 বাদ দিবা। বাদ দিলে তোমার ক্রমহ্রাসমান জেরটা আসবে। যদি পুঞ্জীভূত অবশ্যই টাকাটা বাদ দিতে চাও তাহলে এই প্রথম যে টাকা তার থেকে বাদ দিবা। আর এই অবশ্যইটা যদি বাদ দিতে থাকো তাহলে 1,95,000 থেকে বাদ দিবা। বাদ দিলে এখানে আমাদের 1,17,000 ক্রমহ্রাসমান জের। এইখানে তোমরা বুঝাও আমাকে যে তোমরা বুঝতে পারলে কিনা এই তালিকাটা।
তোমরা যখন অবশ্যই বের করবা তখন এই তালিকাটা আগে বের করে নিয়ে অবশ্যই করলে সুবিধা হবে তোমাদের জন্য। কথা বলো তোমরা দুজনে। ওসাম, সাকিবা, জি স্যার। ফিডব্যাক দাও, কতটুকু বুঝলে? জি স্যার, মোটামুটি বুঝছি স্যার। ওসাম, জি স্যার, বুঝছি। মানে কিভাবে হলো আমাকে একটু বলো। এই যে অবশ্যই সারণীটা যে আমরা করলাম বা তালিকা, অবশ্যই শতকরা হারের তো একটা ফর্মুলা, 100% ইন্টু 2/10 বের করলে তখন এই 6টা ঘর করে প্রথমে তারিখ বসাবা, প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, অবচয়, পুঞ্জীভূত অবচয়, ক্রমশঃ যে প্রথম বছরে যে টাকা থাকবে তারপরে 40% বের করে অবচয়ের ঘরে বসাই দেবা, সাথে সাথে অবচয় সঞ্চিতির ঘরে দিবা। আর লাস্টের ঘরটা কি হবে? ওই 3,25,000 থেকে অবচয় সঞ্চিতি বাদ দিবা, 1,95,000 ক্রমশঃ যে তোমার এইটা আবার দ্বিতীয় বছরে নিয়ে যাবে 1,95,000। এরপরে আবার 40% বের করবা, বের করবে 78,000 টাকা। এই 78,000 টাকার উপরে এক অবশ্যই 1,30,000 যোগ করবে 2,08,000। এই 2,08,000 বাদ দিবা 3,25,000 থেকে 1,17,000 আসবে ক্রমশঃ। অথবা 1,30,000 তো আগে বাদ দেওয়াই আছে, তুমি এই 1,95,000 থেকে এই 18,000 অবশ্যই বাদ দিলেও এই টাকাটা এসে যাবে। এটা হলো অবশ্যই সারণী। একটা স্ক্রিনশট দিয়ে নাও। এখন তোমাদের খ নম্বরে বলছে জাবেদা প্রস্তুত করো। জাবেদার ঘর করো, প্রথম 2 বছরের জাবেদা প্রস্তুত করো। তাহলে 17 সালে 3,25,000 টাকা দিয়ে একটা জাবেদা দিবা, আর ওই 3 লাখ প্রথম বছরের 1,30,000 টাকা দিয়ে অবশ্যই 2টা জাবেদা। দ্বিতীয় বছরে কয়টা জাবেদা হবে? দ্বিতীয় বছরে কি আর আসবাবপত্র কেনা আছে? নাই। না স্যার। দ্বিতীয় বছরে শুধু অবশ্যই 2টা জাবেদা হবে। অবশ্যই জাবেদাটা বলো তো কি কি? এটা জাবেদা যে আমরা দেই অবশ্যই, প্রথম জাবেদাটা কি আর দ্বিতীয় জাবেদাটা? বলো প্রথম জাবেদাটা কি? অপচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয়। স্যার, জি স্যার, অবচয় খরচ আর পুঞ্জীভূত অবচয়। তাহলে পরের জাবেদাটা কি হবে? পরেরটা কি? স্যার, পরেরটাও একই হবে না স্যার? আয় নাকি সারাংশ স্যার ডেবিট, ও অবচয় জি খরচ। স্যার। এটা এখনো মুখস্থ হয়নি কেন? পড়াশোনা করো, না করলে তো হবে না। তাহলে আমি এখানে জাবেদা ঘর কেটে দিল, জাবেদা আমি এখান থেকে একটা দিয়ে দিই। এই জাবেদাটা আমি নিই, এই ঘরটা। তোমরা ঠিক এভাবে ওটা ঘর করো যায়।
এখন তোমরা যদি না করো, মুখস্থ না করো, তাহলে কি করে হবে? এটার নামটা মিস্টার সানি। ঘর করা হয়েছে? বুঝছেন? জি স্যার। মিস্টার সানি জাবেদা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, রেফারেন্স 1/1/17 তারিখ। আসবাবপত্র নাম দিবা, আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র হিসাব, আর নগদান হিসাব 3,25,000 টাকা। ব্যাখ্যা লেখো। নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, ক্রয়, তাকে ক্লোজ করে দাও। তারপর অবচয় 2017 সালের অবচয় সারণীতে আমরা যাই। অবচয় আছে 1,30,000। এর দুইটা যাবে যা অবচয় খরচ ড্যাশ আসবাবপত্র, পুঞ্জীভূত হবে। অবচয় আসবাবপত্র। টাকা পরিমাণ ছিল 1,30,000। ব্যাখ্যা লিখে দাও। %40 হারে আমি একটু স্লাইড দিয়ে দেখাই। আসবাবপত্র কেনার জন্য আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 3,25,000 টাকা দিয়ে নগদে আসবাবপত্র ক্রয়। অবচয় খরচ ড্যাশ আসবাবপত্র আর পুঞ্জীভূত এর হিসাব করতে লাগাতে পারো। অবচয় খরচ হিসাব দিয়ে দাও, যে হিসাব আমরা লিখলাম। অবচয় খরচ হিসাব ড্যাশ আসবাবপত্র পুঞ্জীভূত অবচয় হিসাব ড্যাশ আসবাবপত্র। আসবাবপত্রের উপর 40% হারে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করা হবে, মানে যে পদ্ধতিতে অবচয় ধার্য করবে সেটা এখানে দিতে হবে।
তারপরে চলো আমরা এই এই অবস্থায় যে আরেকটা জাবেদা হবে, সেই জাবেদাটা কি হবে? এখানে আর তারিখ দিতে হবে না, ওই একটা তারিখে চলবে। আয় সারাংশ ডেবিট আর অবচয় খরচ ড্যাশ অবচয় খরচ হিসাবে ড্যাশ আগরবাদ, ওই একই টাকা 1,30,000। এখানে লিখতে হবে অবচয় খরচ হিসাব বন্ধ করা হলো। এই হলো ব্যাখ্যা এটা। অবচয় খরচ হিসাব বন্ধ করা হয়। তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব আর ক্রেডিট। আর এখানে দেখো অবচয় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয়, এই দুইটা যাবে হবে পরের বছরে। শুধু অবচয়ের যাবে 18 সালে যাবে, 2018 31/12/18। এখন তোমরা বলবা, বলো অবশ্যই কি যাবে তা দিব? 31/12/2018 তে অবশ্যই আমাদের হলো 78,000 টাকা। এই 78,000 টাকা দিয়ে প্রথম জাবেদাটা কি হবে? প্রথম জাবেদাটা কি হবে বলো? অবশ্যই টাকার প্রথম জাবেদা কি? চুপ হয়ে গেলে কেন? স্যার অবচয় হিসাব, স্যার অবচয় খরচ হিসাব। অবশ্যই খরচ হিসাব ডেবিট, তারপরে আচ্ছা পুঞ্জীভূত অবচয় হিসাব। ওর সাথে আরেকটু লিখতে হবে কি দেখো, স্যার আয় সারাংশ ছিল না। অবশ্যই খরচ হিসাব ড্যাশ আগ্রপত্র জি স্যার। আর পুঞ্জীভূত অবচয় অবচয় ড্যাশ আগ্রপত্র। টাকা দেবো 78,000 টাকা। ব্র্যাকেট দাও, ওই একই ব্যাখ্যা। আগে আমরা কি ব্যাখ্যাটা দিলাম? আগ্রপত্রের উপর 40% হারে প্রহরাসমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করা হবে। তোমরা এই ব্যাখ্যাটাই দাও।
40% অবচয় ধার্য করা হলো। হয়ে গেল এটার ব্যাখ্যা আমাদের। তারপরে জ্যামিতিটা কি হবে? আরেকটা জ্যামিতি তো হবে। এরপরে কি হবে বলো? এই যে তোমাদের উপরেই আছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই খরচ হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লেখো। অবচয় খরচ হিসাব বন্ধ করা হলো। কমপ্লিট। একই টাকা হবে। আর 70,000 টাকা। স্লাইড মোডে যাই এখন। এখানে তোমাদের টাইম বেশি নাই, হ্যাঁ। রিমেইনিং আউট টাইম, রানিং আউট টাইম 40 মিনিট টাইম লিমিট, হ্যাঁ। পরে আবার তোমরা আগামী ক্লাস থেকে ওই ইউনিভার্সিটি লিঙ্কটা ব্যবহার করো, হ্যাঁ। কারণ এখানে যে সমস্যা হচ্ছে অল্প সময় পাওয়া যাচ্ছে, বারবার জয়েন করা তো সমস্যা না। ওসাম শুনতে পাচ্ছ? ওসাম, জি স্যার। নাজমুল, দুইজনের পরের ক্লাসটা ইউনিভার্সিটি লিঙ্কটা ব্যবহার করবা। যদি ইউনিভার্সিটি লিঙ্কে সমস্যা হয় তখন আমরা এই লিঙ্কে ফিরে আসবো। জি স্যার। তাহলে এখন আমরা আরেকটু কাজ আছে আমাদের, সেই কাজটা তোমাদের জন্য দিয়ে আজকে শেষ করি, যেহেতু কালকে আমরা ব্যবহার করব। প্রথম 2 বছর অবশ্যই খরচ হিসাব ও আয় বাবদ হিসাব প্রস্তুত করো। তার মানে দুইটা খতিয়ান করতে হবে। আমরা খতিয়ান আয় করেছি, এটাকে অবশ্যই খরচ হিসাব এইভাবে করবা, হ্যাঁ। ঠিক এইভাবে ঘর করে অবশ্যই খরচ হিসাব করবা। আর আয় বাবদ হিসাব ছিল আমাদের এই যে মেশিন হিসাব, এখানে নাম দেখবা আয় বাবদ হিসাব। ঠিক এইভাবে হবে, হ্যাঁ। আগে তো স্ক্রিনশট দিয়ে রেখেছিলেন। এই দুইটা কাজ তোমাদের জন্য থাকবে। জি স্যার। চেষ্টা করবা সেম সেম, হ্যাঁ, এইভাবেই চলে আসবে। 17 সাল লেখা আছে, মিল আছে এর সাথে। এখানে 3,25,000 দিবা, তারপরে সব 3,25,000 আসবে। আর অবশ্যই খরচের সময় একবার ডেবিট হবে আর একবার ক্রেডিট হবে, হ্যাঁ। দুটো কাজ করে নিও। আর ওটার ব্যাপারে কালকে আলোচনা করবো। কালকে তো সময় পাওয়া যাবে, ও বড় আমরা ইউনিভার্সিটি লিঙ্কে যখন ঢুকবো না তখন ওই অনুযায়ী করবো, হ্যাঁ। তো কালকে 3:30টায়। জি স্যার। আচ্ছা স্যার। 3:30টায়। আজকে আমার ওই যে স্টুডেন্ট আসছিল তো, যাই হোক, আগামী ক্লাসে আমরা 3:30টায় ঢুকে পড়বো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর তোমরা আরেকটু কথা বলে ফিনান্সের পেব্যাক পিরিয়ডটা একটু পড়বা। পেব্যাক মানে আমাদের কালকের আলোচনা হচ্ছে পেব্যাক। রাখি, হ্যাঁ, শেষ করি। ভালো থেকো সবাই।